দুনিয়াটা এরকম কেন বলো তো? কারো মেলমেশ হয় না, কাউকে পেতে গেলে কাউকে ছেড়ে যেতে হয়। প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি বিয়োগান্তর নাটক রোমিও জুলিয়েট। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমি তালমার রোমিও জুলিয়েট সিরিজটি এক্সপ্লেন করে শোনাবো। দুই সম্প্রদায়ের ছেলেমেয়ের প্রেম, বিরহ, ক্রাইম, রাজনীতি এবং শেষে ট্র্যাজেডি। তালমার, রানা আর জাহানারার প্রেম কি পূর্ণতা পাবে, নাকি ইতিহাস তার ট্র্যাজেডিয়ানকেই রিপিট করবে? জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কেননা সিরিজটির লাস্টে দুর্দান্ত একটি টুইস্ট ওয়েট করে আছে। আর তোমরা যদি আমার চ্যানেলের অন্যান্য সিরিজের এক্সপ্লেনেশন দেখতে চাও, তবে অবশ্যই আই বাটনটি চেক করে নিতে পারো। এই হলো মজুমদার ফ্যামিলি। ইনি বাদল মজুমদার, তার দুই ছেলে সোমনাথ আর রানা মজুমদার, সোমনাথের স্ত্রী মৌসুমী। আর এই হলো চৌধুরী পরিবার। ইনি হলেন লিয়াকত চৌধুরী, তার দুই মেয়ে জাহানারা আর শাহিন। এই হলো মুস্তাক, লিয়াকত চৌধুরীর দাদার ছেলে। মুস্তাকের বাবা মারা গেছেন। সিদ্দিকী, সেলিম হাসান সিদ্দিকী, মুস্তাকের ডান হাত। আর এই দুজন হলো পাপাই আর দীপ, রানার জিগরি দোস্ত। সোমনাথ গ্রামের গরিব দুঃখীদের টাকা পয়সা দিয়ে সাহায্য করে, তাই গ্রামের লোক তার কাছে ভালোবেসে তাদের সুবিধে অসুবিধার কথা বলতে আসে। সেই রকমই এক সন্ধ্যায় সোমনাথের বন্ধু তপন এলো তার কাছে। জিজ্ঞেস করলো, এসব দান ধ্যান করে কে পাবি তুই? সোমনাথ বলল, পাওয়ারের মানে বুঝিস? এই যে এত লোকজন দেখছিস, এরা হলো রাজনীতির পাওয়ার। তপন বলল, ওরা কি টিকিট দেবে না আগের বারের মতো? সোমনাথ তপনকে থামিয়ে দিয়ে বলল, কিছুই আর আগের বরর মতো নাই। রাজনীতির মজাই হলো সময়ের সাথে সাথে সব বদলে যায়। সোমনাথ চলে যাবার পর একজন এলো তপনের কাছে। রাতের অন্ধকারে তপনের হাতে একটা রিভলভার দিল সাথে রাখার জন্য। সূর্যোদয়ের আগে মোস্তাকের ডান হাত সেলিম হাসান সিদ্দিকী গেল নদীর জলে। নকল টাকার চোরা কারবার করে তারা। দু চারজন লোক এসে তার হাতে একটা ব্যাগ দিল নকল টাকা ভর্তি। মোস্তাক দুর্দান্ত কুস্তি লড়ে। আখড়ায় প্র্যাকটিস করে সারা গায়ে কাদা মেখে মোস্তাক গেল নদীতে স্নান করতে। সেখানে সিদ্দিকী এসে তাকে বলল, ডেলিভারি হয়ে গেছে দাদা। সিদ্দিকী আরও বলল যে কাল রাতে আপনার বাড়ি থেকে ক্যাশ নিয়ে আসার সময় ওই বাদল মজুমদারের ছোট ছেলেটাকে গলির মোড়ে দেখলাম, সাথে তার বন্ধু পাপায়ও ছিল। অত রাতে ওইখানে ওরা কি করছিল? সিদ্দিকী মোস্তাককে নিয়ে বাড়ি ফিরলে আমরা দেখলাম মোস্তাকের চাচা লিয়াকত চৌধুরী তার মেয়ে জাহানারাকে তার জন্মদিনের উপহার হিসেবে একটি স্কুটি গিফট করলো। জাহানারা তো আনন্দে আটখানা, কিন্তু এটা এক ফোঁটা ভালো লাগলো না জাহানারার সৎ বোন শাহিনের। দূর থেকে ঈর্ষান্বিত চোখে শাহিন জাহানারাকে দেখতে লাগলো। শাহিনের জাহানারাকে হিংসা করার আরও একটা কারণ আছে, সেটা হলো রানা। জাহানারার মতো সেও রানাকে ভালোবাসে, কিন্তু রানা শুধুই ভালোবাসে জাহানারাকে। ওদিকে সকাল থেকে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে, আজ বিকেল 4টের সময় পাবলিক ক্লাবের মাঠে খেলা হবে ফুটবল, তালমার সুপার লিগ চ্যাম্পিয়নশিপ ফাইনাল। খেলা হবে শিশু সংঘ বনাম প্রতাপ সংঘের। খেলবে তালমার সুপারহিট প্লেয়ার রানা মজুমদার। খেলায় জিতলে নগদ 50,000 টাকা আর দুটো খাসি, আর হারলে 6টা মুরগি, সাথে 30,000 টাকা নগদ। জাহানারার কলেজের সামনে বাইক নিয়ে দাঁড়িয়েছিল রানা। জাহানারা এলে ইশারায় তাকে আজ বিকেল 4টায় খেলার মাঠে উপস্থিত থাকার কথা বলল রানা। বাদলবাবু তার বড় ছেলে সোমনাথকে বলল, বিকেলে আমার সাথে ক্লাবে যাবে, আর রানাকে বলবে সে যেন বেকারিতে থাকে, কাঁচামালের ডেলিভারিগুলো বুঝে নেবে সে। সোমনাথ বলল, আমি পারবো না, জানো না সে আমার কোনো কথা শোনে না, লোফারের মতো ঘুরে বেড়ায়। বাদলবাবু বললেন, তাকে ঠিকমতো বললেই শুনবে। আর বিকেলে ক্লাবে সিদ্দিকী আর মোস্তাকও আসবে, তুমি মাথা ঠান্ডা রেখো। ওদিকে জাহানারার বাবা লিয়াকত চৌধুরী, মুস্তাক আর পুলিশ অফিসার সামন্ত, এরা তিনজনে ওই ক্লাবে যাবার কথা নিয়েই আলোচনা করছিল। আসলে কোনো একটা জমি নিয়ে এই দুই পরিবারের মধ্যেই দ্বন্দ্ব চলছে। ওদিকে 4টার সময় খেলা শুরু হয়েছে। রানা বেকারিতে না গিয়ে যথারীতি মাঠে গিয়েছে, সেখানে রয়েছে জাহানারা। আর অন্যদিকে বাদল মজুমদার, সোমনাথ আর ওই পক্ষের মোস্তাক আর সিদ্দিকী এসেছে ক্লাবে। সোমনাথ বলল, খাটালের পাশের জমিটা আমাদের, এই হলো প্রমাণ, পঞ্চায়েতের কাগজ। তখন মোস্তাক বলল, দাগ নাম্বার দিয়ে এখানে স্পষ্ট করে বলা রয়েছে লিয়াকত চৌধুরীর বাবাকে এই জমি দান করেছে জিয়াউল আলম নামের একটি মানুষ।
সাল 1957, 1 মে। সোমনাথ বলল, তাহলে আমার কাগজটা মিথ্যা? মোস্তাক বলল, এখানে কথা হলো কার কাগজটা আসল সেটা নিয়ে। এইভাবে জমির কাগজপত্র নিয়ে দুই প্রতিপক্ষের মধ্যে তুমুল তর্কাতর্কি তখনই শুরু হয়ে যায়। তর্কাতর্কি যখন হাতাহাতির পর্যায়ে পৌঁছায়, তখন সেখানে উপস্থিত জমির সরকারি অফিসার বললেন, দুটো কাগজই ম্যাজিস্ট্রেট সাহেবকে দেখাবো। তারপরেও অনেক পদক্ষেপ আছে, এভাবে চিল্লামিল্লি করে কোনো কাজ হবে না। এখানে আমরা দেখতে পেলাম 25 বছর আগের একটা ঘটনা। এই লিয়াকত চৌধুরী বন্দুকের টিপ করতে গিয়ে একটি ছেলেকে মেরে ফেলেছিল, আর সেটা দেখে নিয়েছিল বাদল মজুমদার, আর প্রত্যক্ষদর্শী হিসেবে পুলিশের কাছে গিয়ে সাক্ষীও দিয়েছিল। লিয়াকতকে ধরিয়ে দিয়েছিল সে। দুই পরিবারের রায়বিলিটির এটাও একটা কারণ। ওদিকে রানা ফুটবলে জিতে গেল। জাহানারা বলল রাতে ভিডিও কলে কথা বলবে। রাত্রেবেলা কথা হবার পর জাহানারা যখন নিজের রুমে এলো, শাহিন তখন তার কাছে এসে বলল, তুই কার সাথে কথা বলিস আমি জানি। এই বলে আর যে লেখা একটা চেন জাহানারাকে দেখালো। জাহানারা একটু ভয় পেয়ে গেল। রায়গঞ্জ ব্লকের ব্লকল্যান্ড রেকর্ড অফিসে গেছে বাদল মজুমদার আর মোস্তাক। বাইরে গাড়িতে লিয়াকত চৌধুরী বসে আছে। অফিসার বলল, ভোটের আগে আর কিচ্ছু হবে না, রিপোর্ট গেছে বড় বাড়িতে। বাধালেন আপনারা আগের দিন। মোস্তাক বলল, ঠিক আছে, আমরাও ছাড়ব না। হকের জিনিস মোস্তাক বিলোই না। একজন সবজি বিক্রেতা রাস্তা খারাপ হওয়ার কারণে মাটিতে পড়ে গিয়ে তার সব সবজি নষ্ট হয়ে যায়। খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছায় সোমনাথ। সোমনাথ এমএলএ ইমরান নওয়াজকে ফোন করে বলল, রাস্তাঘাটের ব্যবস্থা সম্পর্কে কি ভাবলেন? এমএলএ বলল, হ্যাঁ, তোমার চিঠি পেয়েছি। সোমনাথ বলল, হ্যাঁ, সে তো প্রায় 7 মাস আগে পাঠিয়েছিলাম। তারপর? এমএলএ বলল, আমার এলাকায় কটা গ্রাম, কটা পঞ্চায়েত, কটা মৌজা তুমি জানো? সোমনাথ বলল, 13টা গ্রাম পঞ্চায়েত, 2.5 লাখ ভোটার, 350টা ভোটিং বুথ। এমএলএ বলল, থামো থামো, তুমি কি চাও বলো তো? সোমনাথ বলল, আমি যেটা চেয়েছিলাম আপনার পার্টি তো আমাকে দেয়নি। এখন লোকে যেটা চায়, মানে জনতা যেটা চায়, তাদের সেটা দিতে হবে। এমএলএ বলল, আমাকে একটু সময় দাও। সোমনাথ বলল, সময়ই তো নেই, সামনে ভোট, এলাকার ভোটাররাও কম নেই ইমরান বাবু, কথাটা মাথায় রাখবেন। আজ জাহানারার জন্মদিন। পার্টিতে প্রচুর লোকজন এসেছে চৌধুরী বাড়িতে। রানা ওয়েটারের ছদ্মবেশ ধরে এসেছে। এখন জাহানারা ছাড়াও আরো দুজন এ ব্যাপারটা জেনে গেছে। একজন হলো শাহিন। শাহিন রানার কাছে এসে বলল, দিদি তোমাকে ছাদে যেতে বলেছে। রানা ছাদে গিয়ে দেখলো সেখানে বসে আছে মোস্তাক। এখন কথা হলো, মোস্তাককে ব্যাপারটা জানালো কে? শাহিন না অন্য কেউ? কেননা মাঝে মধ্যে মোস্তাকের কাছে জান নামে কারো ফোন আসে, আর মেসেজও আসে। কে এই জান? যাই হোক, রানা ছাদে গিয়ে মোস্তাককে দেখে অবাক, ভয়ে অস্থির। মোস্তাক বলল, মজুমদার বাড়ির আদরের ছোট ছেলে চৌধুরী বাড়ির মেয়ের জন্মদিনে ক্যাটারিং করছে। সোমনাথ এটা জানলে খুব খুশি হবে। মোস্তাকের মনে পড়ল 4 বছর আগের একটা ঘটনা। জমির ব্যাপারে ল্যান্ড রেকর্ড অফিসে গিয়ে মোস্তাক আর সোমনাথ দুজনই রয়েছে। আবার জমি সংক্রান্ত ব্যাপারে সোমনাথকে কথা শোনাতে শুরু করেছিল মোস্তাক। সোমনাথ বলল, কি সমস্যা? ডাইরেক্ট বল, ফেস টু ফেস। মোস্তাক বলল, অন্যের জিনিস হজম করতে ভালোই পারিস না রে। সোমনাথ বলল, অন্যের কি? ঘাটালের পাশের জমিটা আমাদের। আজ না হোক কাল ফেসলা হবেই, তার চেয়ে এখনই দিয়ে দে। যদি কিছু টাকা পয়সা লাগে বলিস। মোস্তাক রেগে গিয়ে বলল, তোর জমি তো, তোর জিনিস, দেব না। পাওয়ার থাকলে নিয়ে নিস। সোমনাথ সেদিন রেগে গিয়ে এক থাপ্পড় মেরেছিল মোস্তাককে। তার জের এখনো রয়ে গেছে। মোস্তাক রানাকে বলল, আমি মানুষটা তো খুব একটা খারাপ না, কিন্তু বদনাম পিছু ছাড়ে না। মানুষের কাজ হলো মানুষের পিছনে কাটি করা। কথা বলতে বলতে মোস্তাক রানাকে ছাদের কার্নিশের উপরে দাঁড় করালো। তারপর জিজ্ঞেস করলো, কেন এসেছিল? এরপর মোস্তাক সোমনাথকে ফোন করলো। বলল, ভাইটার খেয়াল রাখিস না মনে হয়, চেহারাটাও কেমন খারাপ হয়ে গেছে। চোরের মতো আমাদের বাড়িতে এসেছে, ভাবলাম তুইই পাঠিয়েছিস। বোনের জন্মদিন আজকে, ভালো ভালো খাবার হয়েছে, খাইয়েই পাঠাবো। সোমনাথের সঙ্গে কথা বলার সময় রানা ওখান থেকে কোনো রকমে দৌড়ে নিচে নেমে এলো। বাইরে বাইক নিয়ে ওদের জন্য অপেক্ষা করছিল পাপাই আর দীপ।
ওদিকে সিদ্দিকিও তেড়ে আসছে, কিন্তু ওদের ধরতে পারলো না। কিছুক্ষণ পর সেখানে এলো সোমনাথ। তখন রানা পালিয়েছে। এদিকে জাহানারা রানার উপর বেশ রেগে আছে। ও ভাবছে রানা তার জন্মদিনে আসেইনি, তাই ভয়েস কল করে রেগে রানাকে বলল, আমাকে আর কন্ট্যাক্ট করার চেষ্টাও করো না। বেশ কয়দিন ধরেই দুজনে মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কারোর সাথে কারোর কথাবার্তা হয়নি। আজ এর কদিন হলো রানা বাড়িও ফেরেনি। দাদাকে মুখ দেখাবে কি করে? ওর জন্য দাদাকে কত অপমানিত হতে হয়েছে। দাদা একা হাতে সব দিক সামলাচ্ছে। বাদলবাবু সোমনাথকে বলল রানাকে ফিরিয়ে আনতে। সোমনাথ রেগে গিয়ে বলল, ভাই বাড়িতে না থাকায় কোনো অসুবিধা হচ্ছে কি? আসলে সোমনাথের অভিমানের কথা। ওদের দাদা ভাইয়ের মধ্যে প্রচুর টান। রানাকে খুব ভালোবাসে সোমনাথ। সোমনাথের স্ত্রী মৌসুমী লুকিয়ে গেল রানার সাথে দেখা করতে। সাথে কিছু খাবার নিয়ে গেল। রানা তার এই বৌদিটিকে মায়ের মতোই ভালোবাসে। গিয়ে রানাকে বাড়ি ফিরে আসতে বলল মৌসুমী। বলল, দোষ তো করেছিস, কিন্তু তার জন্য পালিয়ে বেড়ালে হবে? দাদার সাথে কথা বল। অন্যদিকে জাহানারাকে তার স্কুটিতে করে কলেজ যেতে দেওয়া হলো না আর। মুস্তাক তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া আসা করছে। কলেজের সামনে রানা দাঁড়িয়ে থাকলেও জাহানারা তার সঙ্গে অভিমানে কথাই বলছে না। সন্ধ্যায় সোমনাথ বাড়ি এসে তার বাবাকে বলল, রানার নামে থানায় কমপ্লেন হয়েছে। সামন্ত ডেকে পাঠিয়েছিল। পরদিন সকালে শাহিন রানার মোবাইলে হুমায়ুন আর জাহানারার একটা চ্যাটের স্ক্রিনশট পাঠায়। সকাল সকাল সেটা দেখেই প্রচন্ড খচে যায় রানা। রাগের মাথায় সোজা রেল লাইনে গিয়ে শুয়ে পড়ে। ওর পিছনে পিছনে দৌড়ে এসেছে দীপ। প্রচন্ড বুঝিয়েও রানাকে রেল লাইন থেকে ওঠাতে পারছে না। আজ রানা সুইসাইড করবেই। দীপ সোজা ফোন করলো পাপাইকে। পাপাই তখন চুল কালার করছিল। দীপ জানালো, রানা সুইসাইড করছে, তুই তাড়াতাড়ি আয়। বলেছে জাহানারা না এলে ও উঠবে না। পাপাই শবনম আপুকে ফোন করলো খবরটা জাহানারার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তারপর পাপাই নিজের বাইকটাকে প্রণাম করলো যাতে সেটা চলে যায়, কারণ কখনোই ওর বাইকটা সঠিক সময়ে স্টার্ট নেয় না। যাই হোক, ভগবানের ইচ্ছেই সেদিন বাইকটা স্টার্ট নিল। পাপাই সোজা উঠলো ইমরানের মাংসের দোকানে। শবনম আপু জাহানারাকে নিয়ে এলো। এবার পাপাই জাহানারাকে নিয়ে যে যেতে যাবে অমনি বাইক আর স্টার্ট নেয় না। এ তো মহা মুশকিল। ওদিকে ট্রেনের হুইসেল ভেজে গেছে, রানাকে ওঠানো যাচ্ছে না। একজনের সাইকেল কেড়ে নিয়ে শেষমেশ জাহানারা ছুটতে লাগলো। যাই হোক, কোনো রকমে বাঁচানো গেল রানাকে। রেলে গলা দেওয়া আর তার হলো না। জাহানারার সাথে সব ঠিক হয়ে যাবার পর রানা বাড়ি ফিরে আসে। বাবা বকা দিলে তার গলা জড়িয়ে ধরে রানা। ব্যাস, সব রাগ গলে জল। লিয়াকত চৌধুরী তার মৃত স্ত্রী রুকসানার ফটোর সামনে বসে মনের মধ্যে জমে থাকা অনেক দুঃখের কথা বলে মনটা একটু হালকা করছিল। সে বলছিল, তুমি আমায় বলেছিলে কাঁধে বেতাল চেপে বসে আছে, না পারছি সেটাকে নামাতে, না পারছি সেটাকে রাখতে। বেতাল তো নামে না, শুধু কানের কাছে এসে ফিসফিস করে। ঠিক ভুল আমি জানি না, ভালোবাসা আর মুখের কথা এই দুটো জিনিসই মানুষকে বদলে দেয়। ভালোবাসার জন্য আমাকে টাফ হতে হয়, শুধুমাত্র আমার পরিবারটাকে দেখে রাখার জন্যই ওই বেতালটাকে নিয়ে আমাকে ঘুরতে হয়। এখানে লিয়াকত চৌধুরী বেতাল কাকে বলছেন সেটা এখনো বোঝা যাচ্ছে না। পরদিন হোলি। আগের রাতে জাহানারা রানাকে বলে রেখেছিল তার আগে যেন কেউ রানাকে রং না লাগায়, কিন্তু জাহানারা রং লাগাতে এসে দেখে রানার মুখে আর কোনো জায়গায় ফাঁকা নেই। সব বন্ধুরা মিলে রং লাগিয়ে দিয়েছে দেখে রেগে আগুন জাহানারা। শেষমেশ রানা তার বুকে লাল রং লাগাতে বলে। আজ হোলি, সকলেই মেতে উঠেছে রং খেলায়। রানা আর জাহানারা একে অপরের মধ্যে মশগুল হয়েছিল। ঠিক সেই সময় হঠাৎ সেখানে চলে আসে মোস্তাক আর তার চাচা লিয়াকত চৌধুরী। একসাথে ওদের দেখে নেয়। মোস্তাক রেগে গেলে লিয়াকত বলে, আমি কোনো হুজ্জতি চাই না, তোমার অসুবিধা হলে তুমি চুপচাপ গাড়িতে বসে থাকো। লিয়াকত জাহানারার কাছে গিয়ে তাকে ভালোবেসে জড়িয়ে ধরল। বলল, আজ তোমার মা বেঁচে থাকলে কত আনন্দ পেত। যাও গাড়িতে গিয়ে বসো, আমরা বাড়িতে গিয়ে কথা বলে নেব। তোমার পছন্দ তো আমাদেরও পছন্দ। তখন সেখানে সোমনাথ আর তার বাবাও এসে পৌঁছে গেছে। গাড়িটা একটু দূরে দাঁড়িয়েছিল। জাহানারা গাড়িতে গিয়ে বসলো। এরপর রানার কাছে গিয়ে চোয়াল শক্ত করে বলল, শোনো রানা বাবু, আমার মেয়ে হলো ঈদের চাঁদ, তার গায়ে যাতে কোনো কলঙ্ক না লাগে সেটা আমি দেখে নেব। আর তুমি শুধু দূর থেকে দেখবে, নাগাল পাবে না।
এই কথাগুলো জাহানারা শুনতে পেল না ঠিকই। গাড়িতে উঠে লিয়াকত জাহানারাকে বলল, চিন্তা করিস না, রানাকে বাড়িতে আসতে বলে দিয়েছি। জাহানারা খুবই আনন্দ পেল। ও বাড়িতে এসে লিয়াকত মুস্তাককে বলল, ইমরান সাহেবকে খবর দাও, বলো দাওয়াত আছে। হুমায়ুনের সাথে বিয়ের দিনটা ঠিক করে নি, সময় নষ্ট করা ঠিক হবে না। জাহানারাকে একটা ঘরে বন্দি করে রাখলো মুস্তাক। জাহানারা এবার বুঝলো ওদের উদ্দেশ্য। অন্যদিকে বারান্দার রেলিংয়ে না খেয়ে বসে আছে রানা। মৌসুমী মানে রানার বৌদি তাকে খাবার দিতে এসে বলল, ভালোবাসলে দায়িত্ব নিতে হয়। পুরুষ মানুষ ঘরের মধ্যে কাঁদলে সময় তাকে মাপ করে না। যেটা যার তাকে সেটা বুঝে নিতে হবে, যেভাবেই হোক। জোগাড় লাগাও, কথা বলো, পারলে পালাও। রানা বলল, পালাবো? মৌ বলল, সারা জীবন নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের সাথে ঘর করতে দেখতে পারবে? তপনের অফিসে সোমনাথ, পাপাই, দীপ জমায়েত হয়েছে। রানাও সেখানেই ছিল। সোমনাথ বলল, জাহানারাকে ঘরে তুলতে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। তপন বলল, রংপং এর দিকে একটা আমার চেনা হোমস্টে আছে, নতুন খুলেছে। সোমনাথ বলল, তুই শুধু যাওয়াটা দেখে নে, বাকিটা আমি দেখে নেব। ওদিকে জাহানারাকে তার বাড়ি থেকে বের করার প্ল্যান করা হচ্ছে। আবার ডাকা হয়েছে শবনম আপুকে। এই শবনম হচ্ছে লিয়াকত চৌধুরীর সেকেন্ড ওয়াইফ, কিন্তু ও বরাবর জাহানারাকে হেল্প করে গেছে। যাই হোক, শবনম আপুকে বাড়ির মেন দরজাটা রাত 10টার সময় খুলে রাখতে বললেও পাপাই। প্ল্যান মতো বাইরে দাঁড়িয়ে আছে পাপাই আর দীপ। রানা গেছে ভিতরে। সব ঠিকই চলছিল। জাহানারাকে তার রুম থেকে বার করাও হয়ে গেছে, কিন্তু কি কারণে শাহিন গেল জাহানারার ঘরে। ঘরে ঢুকে সে দেখলো যে জাহানারা সেখানে নেই। সঙ্গে সঙ্গে শাহিন মোস্তাককে ফোন করলো। মোস্তাক দেখতে পেল না শাহিনের ফোনটা। এরপর মোস্তাকের ফোনে জান নামের কলটা আবার এলো। ফোন পেয়ে মোস্তাক কেমন অদ্ভুত হাসলো। ওদিকে বেলকনিতে সিঁড়ি লাগিয়ে রানা জাহানারাকে নিয়ে নিচে নামলো। রানা, জাহানারা আর দীপ এগিয়ে গেল, কিন্তু পাপাই ভাবলো সিঁড়িটা নামিয়ে রাখি। কিন্তু পাপায়ের গাড়ি যথারীতি আর স্টার্ট নেয় না। ঠিক সেই সময় পিছন থেকে মোস্তাক পাপায়ের বুকে গুলি করলো। সেখানেই মারা গেল পাপাই। সেই সময় মোস্তাক তার জানকে ফোন করে বলল, দুটো খবর আছে, একটা ভালো, একটা খারাপ। খারাপটা হলো রানা জাহানারাকে নিয়ে পালিয়েছে। ভালোটা হলো তোমার আমার বদলা নেবার দিন শুরু হলো আজ থেকে। এবার আমরা দেখতে পাই মোস্তাকের জানকে। সে আর কেউ নয়, সোমনাথের স্ত্রী মৌসুমী। মৌসুমীর মনে পড়ে যায় সাথে আগের ঘটনা। সেদিন তার গায়ে হলুদ, শেষবারের মতো দেখা করতে এসেছে মোস্তাকের সাথে। এই মৌসুমী মোস্তাকের জান। মোস্তাক জিজ্ঞেস করলো, মেহেন্দি পরনি? মৌসুমী বলল, দাগ লেগেই থাকে, ঘষলেও ওঠে না। মোস্তাক কাঁদতে কাঁদতে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। এটাই গায়ে হলুদের শাড়ি? শাড়িটা তো ঠিক করে পরিয়েও দেয়নি। এরপর শাড়িটা ঠিক করে পরিয়ে দিল মোস্তাক। মোস্তাক বলল, আব্বা বলতো, অন্যের জিনিস অন্যের, নিজের জিনিস বানিয়ে নিতে হয়। 2 বছর হলো আব্বা নাই, আজ তুমিও চলে যাচ্ছ। মৌসুমী বলল, তোমার জান আমার কাছে থাকলো, এটার কোনো বদল হবে না, মরার আগে অবধি। মোস্তাক বলল, ওরা আমাদের একসাথে থাকতে দিল না, আলাদা করেই ছাড়লো। মৌসুমী বলল, এই দুনিয়ায় মেয়ে মানুষের নিজের কোনো ঘর থাকে না। ওরা আমাকে নিয়ে যাবে, থাকবো, কিন্তু সেই ঘর কোনোদিনই আমার নিজের হবে না। মোস্তাক বলল, এর বদলা আমি নেবই, মজুমদারদের ছাড়বো না। এরপর সোমনাথের সাথে বিয়ে হয়ে যায় মৌসুমীর। এভাবেই মজুমদার বাড়িতে থেকেও বিভীষণের মতো কাজ করে গেছে মৌসুমী। জাহানারার জন্মদিনে নিজের রানাকে ছদ্মবেশে সাজিয়ে চৌধুরী বাড়িতে পাঠালো, আর নিজেই মোস্তাককে খবর দিল। জাহানারাকে নিয়ে পালানোর জন্য রানাকে উৎসাহ করলো মৌই, আবার মোস্তাককে ফোন করে সেই জানালো। তার জন্যই পাপাই মারা গেল। ওদিকে একটি গাড়িতে জাহানারা আর রানাকে রংপংয়ে পাঠানোর সব ব্যবস্থা করা হয়েছে, কিন্তু রানা সমানে পাপায়ের খোঁজ করে চলেছে, সমানে কেঁদে যাচ্ছে পাপায়ের জন্য। তাই ওদিকে সোমনাথ আর তপন তাকে মিথ্যা বলল যে পাপাই হসপিটালে ভর্তি আছে। একটু শান্ত হলে রানা দীপকে বলল ওকে হসপিটালে গিয়ে দেখে আসতে। এই 3 বন্ধু ছিল অভিন্ন হৃদয়, আজ তারা আলাদা হয়ে যাচ্ছে। দীপ ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে। তপন তার নতুন রিভলভারটা রানার হাতে দিয়ে বলল, দরকারে কাজে লাগিও।
বাদল মজুমদার তার লোক পাঠালো পাপায়ের মৃতদেহটা চৌধুরী বাড়ি থেকে নিয়ে আসতে। চৌধুরীদের খাটালে রাখা রয়েছে পাপায়ের মৃতদেহ। মোস্তাক দারোগা সামন্তকে ফোর্স নিয়ে আসতে বলল ওদের ধরার জন্য, কিন্তু জাহানারা এভাবে পালাতে চাইছে না। সোমনাথ ওকে বুঝিয়ে সুঝিয়ে বলল, কটা দিন একটু দূরে থাকো, একটু এদিকটা শান্ত হলেই তোমাদের আবার ফিরিয়ে নিয়ে আসবো। জাহানারা বলল, মোস্তাকের লোকজন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে, আমরা এই গ্রাম থেকে পালাতে পারবো? অন্যদিকে দারোগা সামন্ত তার ফোর্স নিয়ে হাজির। মোস্তাক আর সিদ্দিকী পাপায়ের মৃতদেহ গোয়ালঘরে রেখে রানাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেই সময় বাদল মজুমদারের লোক গিয়ে পাপায়ের মৃতদেহটাকে নিয়ে এলো তার বাড়ি। পুলিশের জিপে মোস্তাককে দেখে রাস্তায় রানাদের অ্যাম্বুলেন্সটা স্পিডে বেরিয়ে গেল পাশ দিয়ে। রানার বন্ধু দীপ ওদিকে মৃত্যু ভয়ে আতঙ্কিত। অনেক রাতে সোমনাথ গেল তাদের বেকারিতে, বাড়ি গেল না। তাই মৌসুমী বুঝতে পারল না রানা জাহানারাকে নিয়ে পালিয়ে ঠিক কোথায় উঠল। প্রথমে জঙ্গলে গেল মোস্তাক, সেখানে জাহানারার একটি নূপুর কুড়িয়ে পেল। মোস্তাক সেটা কুড়িয়ে নিয়ে হঠাৎ বলল, ওই অ্যাম্বুলেন্সের নাম্বারটা ঠিক মনে আছে তোদের? ওর নাম্বারটা নিজেরই মনে পড়ল, তালমা ওয়েলফেয়ার। সেখানে গিয়ে সে অ্যাম্বুলেন্সের ড্রাইভারটাকে মেরে জানতে পারলো যে বীরেন বক্সির নৌকার ঘাটে ওদের নামিয়েছে ড্রাইভারকে মেরে দিল সিদ্দিকী। ফেরিঘাটে গিয়ে জানতে পারলো ওরা অনেক ভোরেই পালিয়েছে। ঠিক সেই সময় মোস্তাকের ফোনে মৌয়ের মেসেজ এলো, সোমনাথ, রানা এরা কেউই বাড়ি ফেরেনি, সবার ফোন বন্ধ, জানতে পারলে জানাচ্ছি, ধৈর্য রাখো। মোস্তাক গেল জলপাইগুড়ি স্টেশনে, কিন্তু মোস্তাক পৌঁছানোর আগেই রানা আর জাহানারা সেখান থেকেও বেরিয়ে গেছে। একসময় তারা পৌঁছে গেল রংপংয়ের হোমস্টেতে। অপূর্ব পাহাড়ের অদ্ভুত সুন্দর প্রাকৃতিক রূপ দেখে তারা দুজনেই অভিভূত, আপ্লুত। এর আগে কখনোই ওরা পাহাড়ে আসেনি। সোমনাথ বেকারিতে ছিল তখন খবর এলো তপনের স্ত্রীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সে প্রেগনেন্ট ছিল, আজ তার ডেলিভারি হবে। সেখানে যেতে যাবে সেই সময় বেকারিতে মোস্তাক তার দলবল সমেত মশাল নিয়ে হাজির। সোমনাথকে হুমকি দিচ্ছে, রানা কোথায় আছে না জানালে বেকারিতে আগুন ধরিয়ে দেবে। অন্যদিকে তপন তার স্ত্রীকে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠল, সাথে ছিল মৌ। সেই সময় তপনের থেকে জানতে পারলো যে রানা রংপংয়ে আছে। তক্ষুনি মেসেজ করে মোস্তাককে জানিয়ে দিল মৌ। মোস্তাক সেখান থেকে সোজা গেল রংপংয়ে। হোমস্টে কেয়ারটেকারকে মারধর করে রানা কোথায় সেটা জানতে পারল মোস্তাক। সেখানে গিয়ে দেখা পেয়েও গেল তাদের। রানা আর জাহানারা মোস্তাককে দেখে বাইকে করে সেখান থেকে পালাতে চাইল। মোস্তাকও ছাড়বার পাত্র নয়, সমানে পিছু করতে থাকলো তাদের। শেষমেশ একটা পাইনের জঙ্গলে এসে পৌঁছালো রানা আর জাহানারা। ঠিক সেই সময় মোস্তাক সিদ্দিকীকে বলল, পায়ে গুলি চালাবি, জানে মারবি না, বাঁচিয়ে রাখতে হবে, বেঁচে থাকার থেকে বড় শাস্তি আর নেই। সিদ্দিকী সেই মতো রানার পা লক্ষ্য করে গুলি চালালে গুলি গিয়ে লাগলো জাহানারার পায়ে। রানার হাতে তখন তপনের দেওয়া সেই পিস্তল, সেই দিয়ে রানা সোজা গুলি করলো মোস্তাকের মাথায়। মোস্তাকের মৃত্যু হলো তৎক্ষণাৎ। সেই দেখে রেগে গিয়ে সিদ্দিকী তখন গুলি করলো রানাকে। ব্যাস, একটা সুন্দর প্রেম কাহিনীর দি এন্ড। এখানেই মারা গেল রানা আর মোস্তাক। ওদিকে তপনের বাচ্চাও এই পৃথিবীতে আর এলো না। সময় যায়, আরো সময় যায়, সময় নিজের মতো চলেই যায়, থেমে থাকে না। পড়ে থাকে শুধু গল্পগুলো। শেষমেশ হুমায়ুনের সাথে বিয়ে হয়ে যায় জাহানারার। কিন্তু ওই যে হুমায়ুনের বাড়িতে আছে, সে আছে শুধু তার শরীর, কেননা মন তো তার কবেই মরে গেছে। তো বন্ধুরা, তালমার রোমিও জুলিয়েট সিরিজটি এখানেই শেষ করা হয়েছে। আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। থ্যাংক ইউ।